পাইথন প্রোগ্রামিংয়ের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা পড়ব তা হলো প্রোগ্রামিংয়ে নিয়ন্ত্রণের প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল ইন প্রোগ্রামিং। কাকে বলে? প্রোগ্রামিংয়ে নিয়ন্ত্রণের প্রবাহ বলতে বোঝায় যে ক্রমে একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলি কার্যকর করা হয়। বাই ডিফল্ট কোড প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত ক্রমানুসারে এক্সিকিউট হয়, তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি এই ক্রমানুযায়ী প্রোগ্রামিংয়ের ফ্লো পরিবর্তন করার জন্য বিভিন্ন স্ট্রাকচার সরবরাহ করে, যা আরও কমপ্লেক্স এবং ডাইনামিক প্রোগ্রাম তৈরিতে সাহায্য করে। এবারে আমরা একটু এটা বুঝে নিই। কী বলেছে? প্রোগ্রামিংয়ে যে ক্রমে একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কার্যকর বা এক্সিকিউট করা হয়, অর্থাৎ প্রোগ্রামের যে লাইনগুলো থাকবে, যে নির্দিষ্ট ক্রমে সেইগুলো এক্সিকিউট করা হবে, সেটাকেই বলা হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। বাই ডিফল্ট কী হয়? কোড প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত ক্রমানুসারে এক্সিকিউট হয়, অর্থাৎ 1 নম্বর লাইন, তারপরে 2, 3, 4, 5, 6 এরকম করে এক্সিকিউট হতে থাকবে। বোঝা গেল? এটা বাই ডিফল্ট। কিন্তু আরও কমপ্লেক্স এবং ডাইনামিক প্রোগ্রাম তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের স্ট্রাকচার সরবরাহ করে। আমরা এর পরবর্তীতে এই স্ট্রাকচারগুলো সম্পর্কে পড়ব। বোঝা গেল? এবারে আমরা দেখব ফ্লো অফ কন্ট্রোলের ধরনগুলো। দেখিনি? প্রথম যে ধরনটা আছে তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ফ্লো বা ক্রমিক প্রবাহ। দেখিনি কাকে বলে? সিকোয়েন্সিয়াল ফ্লো হলো সবচেয়ে বেসিক এবং ডিফল্ট ধরনের নিয়ন্ত্রণ প্রবাহ। এই মোডে স্টেটমেন্টগুলি একের পর এক কার্যকর করা হয় ঠিক সেই ক্রমে যেভাবে কোডে প্রদর্শিত হয়, ওপর থেকে নিচে পর্যন্ত। নির্দেশাবলী কোনো লাভ বা এড়িয়ে যাওয়া হয় না, যদি না কোনো ত্রুটি ঘটে বা প্রোগ্রামটি নিজে থেকেই থামিয়ে দেয়। এটিকে ধাপে ধাপে কোনো বিচ্যুতি ছাড়া একটি রেসিপি অনুসরণ করার মতো ভাবা যেতে পারে। প্রতিটি স্টেটমেন্ট তার এক্সিকিউশন সম্পন্ন করে, তারপর পরবর্তীটি শুরু করে। এই সোজাসাপটা অগ্রগতি হলো সমস্ত প্রোগ্রামের মেরুদণ্ড। আরও জটিল যুক্তি প্রবর্তনের জন্য অন্যান্য নিয়ন্ত্রণ প্রবাহগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়। এবার আমরা একটু বুঝে নিই। এটা হলো সবচেয়ে বেসিক এবং ডিফল্ট ধরনের নিয়ন্ত্রণ প্রবাহ, মানে নর্মাল। এটা সবচেয়ে বেশি কীভাবে কাজ করে? সমস্ত স্টেটমেন্ট অর্থাৎ সমস্ত লাইন যেগুলো আছে একের পর এক কার্যকর মানে এক্সিকিউট করা হয়। ঠিক আছে? ঠিক যেভাবে লেখা থাকে সেই ক্রমেই। এখানে কোনো জাম্প দেওয়া হয় না বা স্কিপ করা হয় না বা এড়িয়ে যাওয়া হয় না। ঠিক আছে? বেশ, এবারে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। এখানে num1 ভেরিয়েবলে 5 একটি ভ্যালু অ্যাসাইন করলাম, num2 ভেরিয়েবলে 7 একটি ভ্যালু অ্যাসাইন করলাম। তারপর সাম একটা ভেরিয়েবল করে তার মধ্যে num1 এবং num2 ভেরিয়েবলের যোগফল স্টোর করা হলো বা অ্যাসাইন করা হলো। সবশেষে প্রিন্ট অ্যাডিশন ইজ সাম প্রিন্ট আউট দেওয়া হলো। ঠিক আছে? এখানে সবার প্রথম স্টেপ 1টাই এক্সিকিউট হবে, তারপরে স্টেপ 2টাই এক্সিকিউট হবে, তারপর স্টেপ 3, সবশেষে স্টেপ 4। অর্থাৎ পরপর লাইনগুলো এক্সিকিউট হবে নর্মালি যে প্রোগ্রামগুলোতে আমরা করে থাকি। এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ফ্লো বা ক্রমিক প্রবাহ। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা দেখে নেব শর্তাধীন প্রবাহ বা কন্ডিশনাল ফ্লো। কাকে বলে? যে ফ্লো অফ কন্ট্রোল শর্তের মাধ্যমে, শর্ত মানে কন্ডিশনের মাধ্যমে প্রোগ্রামকে সিদ্ধান্ত নিতে হয়, তাকে কন্ডিশনাল ফ্লো বলে। মানে এমন একটা প্রোগ্রাম যেখানে কোনো একটা কন্ডিশন থাকবে যার উপর ভিত্তি করে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, যদি কন্ডিশন সত্য অর্থাৎ ট্রু হয় তবে একটি নির্দিষ্ট ব্লককে এক্সিকিউট করে, কিন্তু যদি শর্ত মিথ্যা অর্থাৎ ফলস হয় তবে সত্য ব্লককে বাতিল করে এবং মিথ্যা ব্লক এক্সিকিউট করে। বোঝা গেল? একটু ভালো করে বুঝি। কন্ডিশন যদি সত্য বা ট্রু হয় তাহলেই নির্দিষ্ট ব্লক বা ব্লক অফ স্টেটমেন্টস বা সেট অফ স্টেটমেন্টসকে এক্সিকিউট করবে। অন্যথায় যদি শর্ত মিথ্যা হয় তাহলে ট্রুর যে স্টেটমেন্টগুলো ছিল সেগুলোকে বাতিল করে ফলসের যে ব্লক অফ স্টেটমেন্ট বা সেট অফ স্টেটমেন্ট আছে সেইগুলোকে এক্সিকিউট করবে। ঠিক আছে?
এবারে কন্ডিশনাল ফ্লোর বিভিন্ন স্টেটমেন্টগুলো দেখে নেওয়া যাক। সবার প্রথম যে স্টেটমেন্টটা দেখব তাকে বলা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ কি? ইফ হলো সবচেয়ে সহজ কন্ডিশনাল স্টেটমেন্ট। কোনো নির্দিষ্ট শর্ত সত্য অর্থাৎ ট্রু হলে তার নিচের কোড ব্লকটি এক্সিকিউট হয়। শর্ত মিথ্যা যদি হয় তাহলে কোডটি বাদ পড়ে। অর্থাৎ যদি ট্রু হয় তাহলেই এক্সিকিউট হয়, আর মিথ্যা হলে বাদ হয়। ঠিক আছে, এবারে আমরা আরেকটা স্টেটমেন্ট দেখে নিই, সেটা হলো এলিফ স্টেটমেন্ট। এলিফ কথাটার পুরো অর্থ হলো এলস ইফ। এলস ইফকে ছোট করে এলিফ লেখা হয়, অর্থাৎ এলিফ একটি কিওয়ার্ড। যদি প্রথম ইফ শর্তটি মিথ্যা হয় তখন পরবর্তী শর্ত পরীক্ষা করা হয়। একাধিক এলিফ ব্যবহার করা যায়। প্রথম যেটি সত্য হবে সেটার কোড ব্লক এক্সিকিউট হবে। বিকল্পগুলির একটি সিরিজ পরীক্ষা করার জন্য একাধিক এলিফ স্টেটমেন্ট থাকতে পারে। আশা করছি বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এলিফ চেক করতেই থাকবে যতক্ষণ না ফার্স্ট ট্রু পাওয়া যায়। যখনই ট্রু পাওয়া যাবে তার পরবর্তী যে এলিফ স্টেটমেন্টগুলো থাকবে সেইগুলো সব বাতিল হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব এলস স্টেটমেন্ট। এলস হলো শেষ বিকল্প। উপরের কোনো শর্তই যদি সত্য না হয় তাহলে এলসের কোড ব্লক এক্সিকিউট হয়। এটি একটি ডিফল্ট কেস হিসেবে কাজ করে। এই স্টেটমেন্টগুলি প্রোগ্রামগুলিকে বিভিন্ন ইনপুট বা পরিস্থিতিতে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে দেয়। ঠিক আছে, এবার একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি নাম। সেই ভেরিয়েবলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি একটা সংখ্যা। সেই সংখ্যাটাকে আবার ইন্টিজার ভ্যালু হিসেবে নাম ভেরিয়েবলে আমরা স্টোর করেছি। অর্থাৎ ইউজার একটা ইনপুট দিয়েছে একটা সংখ্যা, সেই সংখ্যাটা আমরা নাম ভেরিয়েবলে স্টোর করেছি। বেশ, এবার কি করা হয়েছে তার পরের লাইনে দেখানো হচ্ছে ইফ নাম, অর্থাৎ সেই নাম ভেরিয়েবলটা তার মধ্যে যে সংখ্যাটা আছে যদি সেটা 80 থেকে বড় হয়, গ্রেটার দেন 80, তাহলে প্রিন্ট আউট আসবে স্টার। বোঝা গেল? তাহলে প্রিন্ট আউট আসবে স্টার। অর্থাৎ যদি এই কন্ডিশনটা ট্রু হয় তবেই এই প্রিন্ট আউটটা আসবে, তবেই এইটা আসবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই লাইনটা কাটা, মানে বাতিল হয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার এই লাইনটা যে বাতিল হলো, বাতিল হলে কি হবে? বাতিল হলে তবেই প্রোগ্রামের কন্ট্রোল এখান থেকে চলে আসবে এখানে। এখানে চলে আসার পর এই লাইনটা চেক করবে যে নাম ভেরিয়েবলের ভ্যালুটা 60 থেকে বড় কিনা। যদি সেটা হয়, অর্থাৎ এটা যদি ট্রু হয় তবেই এটা প্রিন্ট আউট হবে। বোঝা গেল? আর যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তবে এই লাইনটাও স্কিপ করবে। এবার প্রোগ্রামের কন্ট্রোল চলে আসবে এলসে। এলসে গিয়ে কিন্তু আর কোনো কন্ডিশন চেক করার ব্যাপার নাই, এলসের আন্ডারে যা আছে সেটা প্রিন্ট করে দেবে। বোঝাতে পারলাম? যদি প্রথম এটা ট্রু হয়ে যায়, যদি প্রথম স্টেটমেন্ট অর্থাৎ প্রথম ইফটা ট্রু হয়ে যায় তাহলে নিচের সমস্তগুলো বাদ, সমস্তগুলো বাদ, শুধু এই লাইনটা এক্সিকিউট হবে, অর্থাৎ স্টার একটা প্রিন্ট করে দেবে। এবারে আমরা সর্বশেষ যে কন্ট্রোল ফ্লো আছে অর্থাৎ পুনরাবৃত্তিমূলক প্রবাহ বা ইটারেটিং ফ্লো দেখে নেব, যাকে লুপিংও বলা হয়। একই জিনিস, তিনটে নাম: পুনরাবৃত্তিমূলক প্রবাহ, ইটারেটিভ ফ্লো বা লুপিং। বোঝা গেল? এবারে ইটারেটিভ ফ্লো বা লুপিং হলো প্রোগ্রামিংয়ে এমন একটি কন্ট্রোল ফ্লো যেখানে নির্দিষ্ট একটি শর্ত সত্য থাকা পর্যন্ত একই কোড ব্লক বারবার চালানো হয়। তার মানেটা কি আরেকবার একটু বুঝে নিই। একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একই কোড বারবার রিপিটেডলি চালানো বা এক্সিকিউট হয়। এই প্রক্রিয়াকে ইটারেশন বা পুনরাবৃত্তি বলা হয়। এতে একই কাজ বারবার করতে হয় না,
বরং একবার কোড লিখে সেটিকে যতবার খুশি চালানো যায়। দুটি প্রধান ধরনের লুপ হলো ফর লুপ এবং হোয়াইল লুপ। তাহলে এই লুপ কী কাজে ব্যবহার করা হয়? এই লুপ ব্যবহার করা হয় একই কাজ বারবার করার জন্য, রিপিটেডলি একই কাজ বারবার করার জন্য এই লুপ ব্যবহার করা হয়। এবার আমরা দেখে নেব ফর লুপ। ফর লুপ হলো এমন একটি কন্ট্রোল স্টেটমেন্ট যা নির্দিষ্ট সংখ্যক বার কোনো কোড ব্লক চালাতে ব্যবহৃত হয়। সাধারণত যখন জানা থাকে কতবার লুপ চলবে তখন ফর লুপ ব্যবহার করা হয়। এবার একটু বুঝে নিই, যখন নির্দিষ্ট সংখ্যক বার অর্থাৎ কতবার লুপ চলবে এটা আমরা জানি তখন আমরা ব্যবহার করব ফর লুপ। এবারে ফর লুপের একটা উদাহরণ দেখে নেওয়া যায়। এই দুটো লাইন, প্রথম লাইন কি লিখেছি? ফর আই ইন রেঞ্জ, অর্থাৎ একটা ভ্যালু 1 থেকে শুরু হয়ে 6-এর আগে অবধি থাকবে, প্রিন্ট আই করে দাও। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সেটাকে প্রিন্ট করে দাও। প্রথমবার আয়ের ভেতর আসবে 1 প্রিন্ট করবে। দ্বিতীয়বার রিপিটেশনে আয়ের ভেতর আসবে 2 প্রিন্ট করবে। তৃতীয়বার আয়ের ভেতর রিপিটেশন আসবে 3 প্রিন্ট করবে। তারপর 4, তারপর 5, সবশেষে আয়ের ভেতর আসবে 6 এখানে গিয়ে চেক করবে যে 6 আছে। আর রেঞ্জ ফাংশনের নিয়ম হলো স্টপ করবে তখনই যখন লাস্ট যে স্টপ লেখা থাকবে তার থেকে এক ঘর ছোট অবধি প্রিন্ট করবে বা এক্সিকিউট করবে, এবং যখনই সমান হয়ে যাবে তখনই ফলস করে দেবে। বোঝা গেল? সুতরাং 5 অবধি প্রিন্ট দিয়ে ও লুপটাকে বন্ধ করে দেবে, অর্থাৎ এক্সিকিউশন বন্ধ করে দেবে। এটা হলো ফর লুপ। আমি আগে থেকেই জানি যে 1 থেকে 6-1 অর্থাৎ 5 বার লুপটা এক্সিকিউট হবে। দেখো এখানে 5 বারই লুপটা এক্সিকিউট হয়েছে। বোঝা গেল? এবারে আমরা দেখে নেব অপর আরেকটি উদাহরণ, সেটি হলো হোয়াইল লুপ। কাকে বলে হোয়াইল লুপ দেখে নিই। হোয়াইল লুপ হলো এমন একটি কন্ট্রোল স্টেটমেন্ট যেখানে যতক্ষণ না কোনো নির্দিষ্ট শর্ত মিথ্যা হয় ততক্ষণ কোড ব্লক বারবার চলে। তবে এটি মূলত ব্যবহার করা হয় যখন লুপ কতবার চলবে তা আগে থেকে জানা থাকে না। এবার একটু বুঝে নিই। এমন একটি কন্ট্রোল স্টেটমেন্ট যেখানে যতক্ষণ না নির্দিষ্ট শর্ত মিথ্যা হয়, একটা শর্ত যতক্ষণ না ফলস হয় ততক্ষণ অবধি এটা চলতে থাকে। ঠিক আছে? আর আগে থেকে জানা না থাকলে যে কতবার লুপ চলবে আমরা এই হোয়াইল লুপ ইউজ করি। এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এটা হোয়াইল লুপের এক্সাম্পল। এই 4 লাইন হলো হোয়াইল লুপের স্টেটমেন্ট বা প্রোগ্রামিং। প্রথম আই বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার ভ্যালু দিয়েছি আমরা 1। এবার চেক করছে আই কি 5-এর থেকে ছোট অথবা সমান কি নয়। চেক করে দেখে নিল যে ট্রু, সুতরাং প্রিন্ট করে দিল আই। এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে আমরা চলে যাব এই স্টেটমেন্টটাতে। ঠিক তার পরের লাইনে এখানে লেখা আছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাতে লক্ষ্য করো আই অগমেন্টেড অপারেটরের মাধ্যমে করেছে +=1। তার মানে আয়ের ভ্যালু হয়ে গেল এবার +1 করলে আয়ের ভ্যালু আগে কত ছিল 1, এখন হয়ে গেল +1 মানে 2 হয়ে গেল আই। এখানে গিয়ে চেক করলো i 2 <= 5, তাহলে আবার ট্রু, সুতরাং আবার এটা প্রিন্ট করবে 2। আবার এখানে আসবে প্লাস হবে 2 + 1 = 3। আবার এখানে গেল, আবার এখানে গেল 3, ট্রু, এখানে এসে প্রিন্ট করলো 3, এটা হয়ে গেল এবার 4। আবার এখানে গেল 4, আবার ট্রু, আবার এখানে গিয়ে প্রিন্ট করলো 4। এবার এখানে আসলো 4 + 1 হয়ে গেল 5। আবার এখানে গেল ট্রু, চেক করে দেখলো ট্রু আছে, তখন আইকে প্রিন্ট করে দিল, অর্থাৎ 5 চলে আসলো। আবার এখানে আসলো 6 হয়ে গেল, 5 + 1 = 6। এবার 6 <= 5, এটা তো ট্রু নয়, এটা ফলস হয়ে গেল। যখনই ফলস হয়ে গেল তখনই লুপ থেকে কন্ট্রোলটা বেরিয়ে গেল। যেহেতু এরপর আর কোনো স্টেটমেন্ট নেই, সুতরাং লুপটা বন্ধ হয়ে গেল ফাইনালি। আশা করছি বুঝতে পেরেছ। বেশ,
যদিও ফর লুপ এবং হোয়াইল লুপ এবং ইফ স্টেটমেন্ট আমাদের পরবর্তীতে ডিটেল পড়ব এবং ডিটেল ভিডিও আমি এটা নিয়ে বানাবো। এবার একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হলো ইনডেন্টেশন কি। পাইথন প্রোগ্রামে ইনডেন্টেশন মানে হলো লাইনের শুরুতে স্পেস বা ট্যাব দিয়ে ফাঁকা জায়গা রাখা। এটি বোঝায় যে কোন কোড ব্লক কোনটির অধীনে আছে। অন্যান্য ভাষায় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করা হয়, যার মাধ্যমে কোড ব্লক নির্ধারণ করা হয়, কিন্তু পাইথনে ইনডেন্টেশনই বাধ্যতামূলক। অর্থাৎ পাইথনে ওই সেকেন্ড ব্র্যাকেট শুরু বা শেষ করে আলাদা করে বোঝানো হয় না কোন কোড ব্লক কোন ব্লকের আন্ডারে আছে, ইনডেন্টেশনের মাধ্যমেই বোঝানো হয়। এবার ইনডেন্টেশন তৈরি করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথম, ব্লকের শুরুতে অবশ্যই ইনডেন্টেশন দিতে হবে, অর্থাৎ ব্লকের শুরুতেই দিতে হবে আমাকে ইনডেন্টেশন, ঠিক আছে। সাধারণত 4টি স্পেস ব্যবহার করা হয়, এটা পেপ 8 স্টাইল গাইড ব্যবহার করে এটা ব্যবহার করা হয়। ব্লকের সব লাইনে সমানভাবে ইনডেন্টেশন থাকতে হবে। আচ্ছা, এবং 4 নম্বর যেটা বলেছে, ট্যাব এবং স্পেস একসাথে মেশানো যাবে না, অর্থাৎ ইনডেন্টেশন দেওয়ার জন্য আমি ট্যাব এবং স্পেস দুটোকেই একসাথে ব্যবহার করতে পারবো না। হয় ট্যাব ইউজ করব অথবা স্পেস ইউজ করবো, নইলে আমি নিজেই সমস্যায় পড়ে যাব যে কোন ইনডেন্টেশন আমি নিজেই ইউজ করেছি। বোঝা গেল? অর্থাৎ কোড ব্লক ঠিকঠাক রান করবে না। এবার দেখে নেব প্রোগ্রামিং কনস্ট্রাক্ট যেখানে এটি ব্যবহৃত হয়। প্রথম যেখানে ব্যবহৃত হয় সেখানে হলো শর্তাধীন ব্লক, অর্থাৎ ইফ এলিফ এলস। একটু আগে আমরা ইফ এলিফ এলস এগুলো পড়লাম, তোমাদের যদি অসুবিধা হয় আবার দরকার হলে ভিডিওটা দেখে নেবে এই ভিডিওটা শেষ হওয়ার পর। কোলন দিয়ে শেষ হওয়া ইফ এলিফ এবং এলস স্টেটমেন্টের পরে সেই কন্ডিশনাল ব্লকের অংশ হিসেবে থাকা স্টেটমেন্টগুলিকে একই লেভেলে ইনডেন্ট করতে হবে। উদাহরণটা দেখে নিই। একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার, তার ভ্যালু দিয়েছি 5, চেক করলাম ইফ নাম্বার গ্রেটার দেন 0। যদি এই কথাটা সত্য বা ট্রু হয় তাহলে এইটা এক্সিকিউট করবে, মানে এটা হলো ট্রু হলে এক্সিকিউট করবে আর এটা হলো ফলস হলে এক্সিকিউট করবে। এবার বোঝার চেষ্টা করো, পার্টিকুলারলি এই লাইনটাই যে ট্রু হলে এক্সিকিউট করবে সেটা পাইথনকে কি করে বোঝাবো আমি? এই যে ইনডেন্টেশন, অর্থাৎ 4টে লাইন ফাঁকা দিয়েছি, 4টে স্পেস, 1 2 3 4, এই ছোট্ট একটু যে ফাঁকা দিয়েছি এই ফাঁকার মাধ্যমেই বুঝিয়েছি যে ইফটা সত্য হলেই তুমি এটাকে প্রিন্ট করবে, অর্থাৎ এটা ইনডেন্টেশন দিয়েই বোঝাতে হবে আমাকে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা? বেশ, এবার আমরা আসি এলস পার্টে। এলস পার্টেও বোঝানো হয়েছে এই 4টে স্পেস বা ইনডেন্টেশন দিয়ে যে প্রিন্ট নন পজিটিভ নাম্বার। বোঝা গেল? এই ইনডেন্টেশনটা যদি না দিতাম তাহলে পাইথন বুঝতে পারতো না যে ইনডেন্টেশন মানে ইফের পরে কোন ব্লকটা এক্সিকিউট করবো, সুতরাং এটা একটা এরর দেখাতো। ঠিক আছে, এবার আমরা পরবর্তী উদাহরণের দিকে তাকাই, সেটি হলো লুপ ব্লক, অর্থাৎ ফর লুপ এবং হোয়াইল লুপ যেটা আমরা এক্ষুনি পড়লাম, সেটাতে কি করে ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখিনি একটা ভেরিয়েবল একটি ফর বা হোয়াইল স্টেটমেন্টের পরে যা কোলন দিয়ে শেষ হয় লুপের বডির অংশ হিসেবে ব্যবহৃত স্টেটমেন্টগুলিকে একই স্তরে ইনডেন্ট করতে হবে। এবার একটু লক্ষ্য করি, দেখো এখানকার এই সম্পূর্ণ সবকটা লাইনের ইনডেন্টেশনটা এক আছে, এই দুটো লাইনের ইনডেন্টেশন আছে আলাদা। এবার বোঝার চেষ্টা করি। কাউন্ট একটা ভেরিয়েবল যার মান 0, while count less than 3। যখন কাউন্ট লেস দেন 3 হবে তখন এই ব্লকটা এক্সিকিউট হবে। এই স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট মিলে হলে এখানে একটা ব্লক, এটা এক্সিকিউট হবে। এটা চলতে থাকবে কতক্ষণ? যতক্ষণ এটা কন্ডিশনটা ট্রু থাকবে। যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন এই ব্লকটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাওয়ার পর প্রোগ্রামের কন্ট্রোল চলে আসবে ঠিক তার পরের লাইনে বা পরের স্টেটমেন্টে, অর্থাৎ এখানে। তার মানে এই দুটো লাইন প্রিন্ট আউট হবে বারংবার। কতবার? যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে। তারপর ফাইনালি গিয়ে এই লাইনটা প্রিন্ট আউট হবে যখন
এই কন্ডিশনটা হয়ে যাবে ফলস। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা দেখে নিই ফাংশন ব্লক। সেটা কি? ফাংশন কল এক্সিকিউশনের অংশ হিসেবে কাজ করে এমন সকল স্টেটমেন্টকে ডেফ স্টেটমেন্ট এবং ফাংশন সিগনেচারের যা কোলন দিয়ে শেষ হয় পরে ধারাবাহিকভাবে ইনডেন্ট করতে হবে। একটু সোজাভাবে বোঝার চেষ্টা করি। আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি ডেফ দিয়ে। ডেফ একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে ইউজার ডিফাইন করা যায় ফাংশনকে, মানে ম্যানুয়ালি একটা ফাংশন তৈরি করা যায়। ফাংশনটার নাম দিয়েছি আমরা ক্যালকুলেট আন্ডারস্কোর এরিয়া। ফাংশনে একটা আর্গুমেন্ট পাস করেছি রেডিয়াস নামে। এটা হলো ফাংশনের আন্ডারে সবগুলো স্টেটমেন্ট, ঠিক আছে। এবার এই লাইনে এসে আমরা এই ফাংশনকে কল করলাম। 5 একটা আর্গুমেন্ট পাস করেছি, এই 5 আর্গুমেন্ট চলে গেল এই রেডিয়াসের মধ্যে। তারপর এই পুরো কোড ব্লকটা এক্সিকিউট হলো। এক্সিকিউট হওয়ার পরে রিটার্ন এরিয়া করে দিল। এরিয়াটা কি? একটা ভেরিয়েবল, অর্থাৎ এরিয়ার ভিতরে একটা মান আছে, সেই মানটা রিটার্ন করলো। এবার এই যে রিটার্ন করলো, এখান থেকে রিটার্ন করে চলে আসলো এখানে। এই ক্যালকুলেট এরিয়া সেই মানটা পেলো, সেই ভ্যালুটাকে এই সার্কেল এরিয়া বলে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি সেখানে স্টোর করলো। ফাইনালি প্রিন্ট ক্যালকুলেট এরিয়া যখন আমরা করব তখন সার্কেল এরিয়ার যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট আউট করে দেবে। আমাদের ফাংশন সম্পর্কে বিস্তারিত আমরা পড়ব, আমাদের অনেকটা পড়া আছে ফাংশন সম্পর্কে। এখন আমরা শুধু এইটুকু বুঝবো ইনডেন্টেশন কি। ফাংশনের যে ব্লক, অর্থাৎ যেই লাইনগুলো ফাংশন ব্লকের আন্ডারে আছে সেগুলো বোঝানোর জন্য আমরা ইনডেন্টেশন ব্যবহার করি। এই 4টে লাইন হলো ফাংশন ব্লকের আন্ডারে, সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করেছি ইনডেন্টেশন, ঠিক আছে। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আবার ভিডিওটা দেখো, নইলে আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।